প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই সিআইসিটি চ্যাপ্টার 4 এর ওয়েব ডিজাইন পরিচিত HTML ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাস শেষে আমরা যেগুলো জানতে পারবো সেগুলো আমরা একটু ওভারভিউ দেখে নিই আরকি, ঠিক আছে? তো প্রথমত আমরা HTML ওয়েব পেজের লেআউট কি, ওয়েব পেজ লেআউট বলতে কি বোঝায় আসলে সেটা আমরা জানতে পারবো এই ক্লাস শেষেও। তারপরে আমরা হেড এবং বডি সেকশন, বিভিন্ন যে সেকশনগুলো আছে লেআউটের মধ্যে, এই হেড এবং বডি সেকশনের মধ্যে যে ট্যাগ সমূহ ইউজ করা হয় সেই ট্যাগগুলা সম্পূর্ণ আমরা জানতে পারবো বিস্তারিত। তো তারপরে আমরা অ্যাট্রিবিউট কি এবং অ্যাট্রিবিউট উদাহরণ সহ আমরা ব্যাখ্যা জানতে পারবো, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে শুরু করা যাক। তো প্রথমত আমরা চলে আসি যে ওয়েব পেজ লেআউট কি, ওয়েব পেজ লেআউট বলতে আসলে কি বোঝায়। তো ওয়েব পেজ লেআউট লেআউট হলো একটি ওয়েব পেজের গঠন ও বিন্যাস যা বিভিন্ন উপাদান যেমন হচ্ছে টেক্সট, ইমেজ, ভিডিও, লিঙ্ক ইত্যাদিকে কিভাবে সজ্জিত করা হবে তা নির্ধারণ করে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে ওয়েব পেজ লেআউট অ্যাকচুয়ালি বোঝায় আমাদের যে একটা ওয়েব পেজের কোথায় কোন অংশটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ ইমেজ, টেক্সট এগুলা কিভাবে থাকবে, কোথায় থাকবে, এই জিনিসগুলাই যে ট্যাগের মাধ্যমে আমরা মানে যেই বিষয়ের মাধ্যমে আমরা এগুলা গঠন বিন্যাসটা উপস্থাপন করি সেটাই হচ্ছে আমাদের ওয়েব পেজ লেআউট বলা হয় অ্যাকচুয়ালি। তো তারপর বলা যায় যে একটি ভালো লেআউট একটি ওয়েব পেজকে ব্যবহারকারী বান্ধব মানে ইউজার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। মানে আমরা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এমন আরকি। ঠিক আছে? আকর্ষণীয় এবং কার্যকরী করে তোলে এবং এটি সাধারণত HTML ও CSS ব্যবহার করে তৈরি করা হয় এবং এটি ওয়েবসাইটের কার্যকারিতা ও দৃষ্টিনন্দনতা উভয়কেই উন্নত করে। ঠিক আছে? তো এখানে আমি একটা কথা বলি যে HTML যেটা আছে, তো HTML তো আমাদের মূলত গঠন স্ট্রাকচারটা এবং কন্টেন্ট গুলা কিভাবে কোথায় কি যুক্ত করব, ঠিক আছে, এটা আমরা HTML দিয়ে করতে পারি এবং এই যে যেগুলো আমরা যুক্ত করলাম, ঠিক আছে, এগুলাকে যদি আমরা আরো সুন্দরভাবে সজ্জিত করতে চাই তাহলে আমাদেরকে CSS ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হয়। CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। তো তারপর আমরা চলে আসি যে HTML ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করে এবং বিভিন্ন উপাদানগুলো নির্ধারণ করে। ঠিক আছে? তারপর হচ্ছে CSS হলো ওয়েব পেজের ডিজাইন ও স্টাইল নির্ধারণ করে এবং যা ওয়েব পেজকে সুন্দর ও ব্যবহারকারী বান্ধব করে তোলে। অর্থাৎ ব্যবহারকারীগুলা যে এরকম আরকি যে তারা এই ওয়েব পেজটা ভিজিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। ঠিক আছে? এমন করে তোলে। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি যে ওয়েব পেজ লেআউটের মূল উপাদান। তো ওয়েব পেজ লেআউটের মূল উপাদান আমরা মূলত কয়েক ভাগে ভাগ করতে পারি। তো যেমন হচ্ছে হেডার, ঠিক আছে? হেডার অংশ, নেভিগেশন, তারপর হচ্ছে মূল বিষয়বস্তু বা মেইন কন্টেন্ট যেটা অ্যাকচুয়ালি বলে থাকি আমরা, তারপর সাইড বার, তারপর হচ্ছে ফুটার, ঠিক আছে? এই অংশগুলোতে আমরা বিভক্ত করতে পারি। তবে সবগুলো ওয়েবসাইটে যে সব এইগুলা থাকবে এরকমটা না। কিছু কিছু ওয়েবসাইটের তাদের গঠন একটু মানে লেআউটের গঠন একটু অন্য ধরনের হইতে পারে। সেটা ডিপেন্ড করবে যে আসলে কেমন টাইপের ওয়েবসাইট, যে ওয়েব ডিজাইনার আসলে কেমন টাইপের ওয়েবসাইট ডিজাইন করতেছে বা কেমন ভাবে ডিজাইন করতেছে তার উপর, ঠিক আছে? তো সাধারণত যেগুলো আমি এখানে দিয়েছি সচরাচর সব বেশিরভাগ ওয়েবসাইটেই এই স্ট্রাকচারটা হয়ে থাকে আরকি। তো প্রথমত আমরা আসি হেডার। তো হেডার বলতে জেনারেলি যেটা বোঝায় যে ওয়েবসাইটের একটা সবচেয়ে উপরের অংশটা অ্যাকচুয়ালি হেডার। তো সাইডের চিত্রটাতে দেখো যে উপরে সবচেয়ে উপরে আছে আমাদের হেডার। তো হেডারে সাধারণত পেজের উপরে থাকে এবং লোগো, ম্যাগাজিন বার, নেভিগেশন বার, সাইটের নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ ধারণ করে থাকে। ঠিক আছে? তো তারপরে আমরা চলে আসি নেভিগেশন। তো নেভিগেশন কি ব্যবহারকারীদের ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠা ও বিভাগে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ নেভিগেশন যেগুলো থাকে সাধারণত হেডার বা সাইড বারে থাকে। এই নেভিগেশন গুলা হেডারে থাকতে পারে অথবা সাইড বারেও থাকতে পারে নেভিগেশন গুলা। ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে যে যে হচ্ছে ওয়েব পেজ ডিজাইনার, ঠিক আছে? ওয়েব পেজ ডিজাইনার আসলে কেমন ভাবে ডিজাইন করতে চায় অথবা যে ওয়েব পেজের আর কি মালিক সে কেমন ভাবে ওয়েব পেজ নিতে চাচ্ছে তার উপর। তো যাই হোক, এই যে নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনুতে জেনারেলি আমাদের বিভিন্ন পেজের বিভিন্ন পেজের যে সেকশন গুলা থেকে থাকে আরকি। ঠিক আছে? বা বলতে পারি যে আমরা এমন যে একটা ওয়েব পেজ যদি আমরা ভিজিট করি, একটা এডুকেশনাল ওয়েব পেজ, তাহলে ওইখানে থাকলো তোমার সাপোজ অ্যাবাউট, হোম, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডমিশন, তারপর হচ্ছে রেজাল্ট। তো ওই যে পেজগুলা আছে, ওই পেজগুলা এলিভেশন মেনুতে থাকে। ঠিক আছে? ওই পেজগুলো যেখানে থাকে ওইটাকে জেনারেলি নেভিগেশন মেনু বা নেভিগেশন বার বলা হয় অনেক সময় এটাকে। তো যাই হোক, আর সেগুলো আবার সাইডেও থাকতে পারে। ঠিক আছে? আমি একটু পরেই একটা ওয়েবসাইটের মধ্যে দেখাবো এটা। তো তারপরে চলে আসি আমরা তারপর চলে আসি মূল বিষয়বস্তু বা মেইন কনটেন্ট, অর্থাৎ আমরা বলতে পারি কনটেন্ট। তো এখানে দেখো পাশের চিত্র যেখানে মেইন কনটেন্ট থাকে এবং মেইন কনটেন্টের পাশে সাইড বার, পাশের অংশটাকে দুই পাশের অংশগুলোকে সাইড বার বলা হয় এবং এই সাইড বারেও কনটেন্ট কিন্তু থাকতে পারে।
ঠিক আছে। এই কন্টেন্ট আমরা লিঙ্কিং করেও রাখতে পারি, এমনিও রাখতে পারি, এরকম। তো সেটা ডিপেন্ড করবে আমাদের ডিজাইনের উপর আর কি। তো তারপর চলে আসি যে মেইন বিষয়বস্তু অ্যাকচুয়ালি যেটা থাকবে, মেইন বিষয়বস্তু থাকবে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি থাকতে পারে, ঠিক আছে, বা টেবিলও থাকতে পারে। তো এটাই হচ্ছে মূলত আমাদের একটা ওয়েব পেজে আমরা যখন কোনো একটা বিষয়বস্তু নিয়ে পড়ি, তো সেই গুরুত্বপূর্ণ অংশগুলাই আসলে বডি সেকশনে থাকে আর কি, ঠিক আছে। মেইন বিষয়বস্তু এটাকে জেনারেলি বডি সেকশন বলা হয়, যে বডি সেকশনে থাকে। এটা আমরা একটু পরে দেখবো যে বডি সেকশন কোনটা। মেইন বিষয়বস্তু এখানে থাকে। তো যাই হোক, তার পরবর্তীতে চলে আসি আমরা যে সাইড বার। তো সাইড বার হচ্ছে অতিরিক্ত তথ্য বা নেভিগেশন লিঙ্ক সমূহ ধারণ করে, অর্থাৎ সাইড বারে তোমার অতিরিক্ত তথ্য থাকতে পারে, অথবা নেভিগেশন মেনুর যে লিঙ্ক গুলো আছে অ্যাকচুয়ালি একটু আগে যে আমি বললাম, তো ওইগুলো সাইড বারে থাকতে পারে। তারপর হচ্ছে এটা সাধারণত ডান বা বামেই থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ফুটার। তো পেজের নিচের অংশকে ফুটার বলা হয় অ্যাকচুয়ালি। তো কপিরাইট তথ্য, কন্টাক্ট লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবং অন্যান্য সাধারণ লিঙ্ক সমূহ ধারণ করে, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট তৈরি করার সময় তো আমাদের কপিরাইট একটা আইন আছে, ঠিক আছে, কপিরাইট ল আছে। তো এই ল অনুযায়ী আমাদের যে এই ওয়েবসাইটের কোনো কিছু তথ্য অন্যজন যেন কপি না করে, বা কপি যেন না করতে পারে অনুমতি না নিয়ে, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো সেখানে থাকে। বা কন্টাক্ট লিঙ্ক থাকে যে আমাদের সাথে কন্টাক্ট, আমাদের এই ওয়েব পেজের ওয়েবসাইটের মালিকের সাথে বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কন্টাক্ট করতে গেলে বিভিন্ন লিঙ্ক গুলা, ঠিক আছে, ইমেল থাকতে পারে, ওখানে নাম্বার থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে এরকম, বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, এগুলো থাকতে পারে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ফুটার সেকশন। তো ফুটার সেকশনটা সব থেকে নিচে থাকে আর কি এটি। তো পাশের এই লেআউটটা তোমরা একটু মনে রাখবা, এই লেআউটটা মনে রাখলেই সবকিছু ধারণাগুলো থাকবে। তো আমরা চলে আসি নেক্সট তে। এটা একটা আমি সিম্পল একটা ওয়েব পেজ দেখেছি, যেটা এমনি সিম্পলি তৈরি করা হয়েছে, এবং এখানে সবগুলাই একসাথে দেখানোর জন্য এটা এই ইমেজটাতে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে উপরের অংশটা আছে এটা হচ্ছে হেড সেকশন বা হেডার সেকশন অ্যাকচুয়ালি বলে থাকি। তো এখানে নেভিগেশন লিংক, ঠিক আছে। তো এখানে কিন্তু থাকবে যে হোম থাকতে পারে, অ্যাডমিশন থাকতে পারে, রেজাল্ট থাকতে পারে, ঠিক আছে, গ্যালারি থাকতে পারে, এই ইনফরমেশনগুলো থাকবে, বা নোটিশ থাকতে পারে। তো এগুলো হচ্ছে নেভিগেশন বার বা নেভিগেশন লিংক অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। আর পরবর্তীতে আমরা এখানে যে সেকশন পার্ট, সেকশন বলতে সাম টেক্সট, এখানে কিছু টেক্সট থাকবে। তারপর আর্টিকেল পার্ট, এখানে কিছু সাম ডিটেলস টেক্সট, এখানেও টেক্সট থাকবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে সাইড বার পার্ট। এই সাইড বার পার্টে আমরা কোনো কন্টেন্টও রাখতে পারি, কোনো লিঙ্কও আমরা রাখতে পারি চাইলে। তো এটা হচ্ছে আমাদের, আবার নিচেও যেটা আছে এটাও আমাদের কন্টেন্টের অংশ, ঠিক আছে। তারপর আমরা নিচের দিকে যাই একটু দেখি, যে এটা হচ্ছে ফুটার সেকশন। এই ফুটার সেকশন এখানে কিন্তু লেখা আছে কপিরাইট, ঠিক আছে। অর্থাৎ কপিরাইট থাকবে এখানে, ইয়ার কোন ইয়ার থেকে আমাদের এই কপিরাইট আইনটা আসতেছে এটা লেখা থাকবে আর থাকবে আর কি, যে কত সাল থেকে আমাদের এই ওয়েবসাইটের মানে যেই ইনফরমেশন গুলো আছে এগুলো কপিরাইটের আওতাভুক্ত, এরকম। তো যাই হোক, পরবর্তীতে আমরা আসি যে আমি একটা ওয়েব পেজের এখানে তোমাকে ইমেজ দিছি তোমাদেরকে। তো তোমরা যদি গুগল ক্রোমে সার্চ দাও যে জাভা টি পয়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে। এবং আমি একটা ওয়েব পেজে গেছি যেখানে হোয়াট ইজ এইচটিএমএল, ঠিক আছে, এমন একটা পেজে গেছি আর কি। তো এখানে আমরা যদি দেখি, তো এখানে দেখো যে উপরের যে অংশটা আছে এই উপরের অংশটাকে বলা হয় অ্যাকচুয়ালি হেডার। আর এখানে তো এটা লিঙ্ক, এটা ইউআরএল বলা হয় অ্যাকচুয়ালি। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছি হোম, এইচটিএমএল, এক্সএচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, বুটস্ট্র্যাপ, তারপর অনেকগুলো আছে, সি সি প্লাস প্লাস, এগুলা যে আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নেভিগেশন বা নেভিগেশন মেনু বা নেভিগেশন বার বলা থাকে অনেক সময়। তো এখন এই যে কন্টেন্টটা আছে যে হোয়াট ইজ এইচটিএমএল, তো এইখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে কন্টেন্ট বা মেন সেকশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তারপরে এটাকে আবার বডি সেকশন বলা হয়, আমরা এটাকে বডি সেকশন বলবো, ঠিক আছে। বডি সেকশন, এটা বডি সেকশন হিসেবে আমরা জানবো। আর এই উপরেরটা হেড সেকশন। তারপর এই যে নিচ সাইডে যে আছে এইচটিএমএল টিউটোরিয়ালের অনেকগুলো যে আছে, এগুলাই অ্যাকচুয়ালি সাইড বার, ঠিক আছে। এই সাইড বারে কিছু লিঙ্ক যুক্ত করা হয়েছে যেখানে ক্লিক করলে আমাদের ওইখানে নিয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আশা করি বুঝতে পারতেছো বিষয়টা। এদিকেও আমরা কিছু রাখতে পারি এই সাইড বারেও, এটাই। তো এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের লেআউট। তো পরবর্তীতে আসি আমরা যে এইচটিএমএল ডকুমেন্ট বা ওয়েব পেজের কাঠামো, মানে ওয়েব পেজের কাঠামো কোনটা কোন সেকশন আমরা বলে থাকি অ্যাকচুয়ালি। তো ওয়েব পেজ ডিজাইন করার সময় এইচটিএমএল ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এইচটিএমএল দিয়ে তৈরি কোনো ওয়েব পেজে সাধারণত দুইটি সেকশন থাকে। একটা হচ্ছে হেড সেকশন, যেটা হচ্ছে অপশনাল। অপশনাল মানে এই হেড সেকশন আমরা চাইলে কোনো কিছু মানে রাখতেও পারি, নাও রাখতে পারি, সেটা ডিপেন্ড করবে আমাদের উপর আর কি, যে আমরা কি ধরনের ওয়েব পেজ ডিজাইন করতে যাচ্ছি। তারপর বডি সেকশন, বডি সেকশনে অবশ্যই আমাদের লাগবে, এবং বডি সেকশনে আমাদের বিভিন্ন কন্টেন্ট গুলো থেকে থাকে, ঠিক আছে, ইমেজ বা টেক্সট বা অন্যান্য কিছু। তো অনুরূপে এখানে বলা হয়েছে যে এইচটিএমএল দ্বারা যে কোনো ওয়েব পেজ তৈরি করার জন্য নিম্নোক্ত স্ট্রাকচার অনুসরণ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটু, তো একটা বিষয় আমি বলি, তো আমরা কিন্তু এখন থেকে এইচটিএমএল কোড করা শুরু করব, ঠিক আছে। তো এখানে আমি এইচটিএমএল কোডের বেসিক স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখো যে এইচটিএমএল, প্রথমে তো আমাদের এইচটিএমএল ওয়েব পেজ তৈরি করতে গেলে অবশ্যই এইচটিএমএল ওয়েব পেজ বা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে গেলে অবশ্যই আমাদের এইচটিএমএল ট্যাগটা নিতে হবে। তো এটা মূলত একটা এইচটিএমএল
ডকুমেন্ট বা এক্সটিএমএল ওয়েব পেজ তৈরি করে। তো এইচটিএমএল ট্যাগ নিলাম আমরা। তারপরে আমাদের প্রথমে থাকবে হেড সেকশন। আমরা জানি যে একটা ওয়েব পেজের উপরের দিকে থাকে হেড সেকশন। তো এই জন্য হেড সেকশনটা আগে থাকবে। তো হেড সেকশনের মধ্যে যেই ট্যাগগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে টাইটেল ট্যাগ, স্টাইল ট্যাগ, জেএস, ঠিক আছে, লিঙ্ক, মেটা ডাটা, ইটস, এগুলো আর কি, ঠিক আছে, ইত্যাদি থাকতে পারে আর কি। তো বেশিরভাগই যেটা ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবা তোমরা, তোমরা জেনারেলি এখানে টাইটেল, স্টাইল এগুলো বেশি সবচেয়ে ইউজ করা হয়। এই দুটো মনে রাখবা, টাইটেলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে, এরকম। তো এইচএসসি লেভেলে জেনারেলি টাইটেলটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, বাকিগুলো কিন্তু তেমনটা ইউজ করা হয় না। মেটাটা ইউজ করা হইতে পারে এরকম, টাইটেল, স্টাইল এগুলো ইউজ করা হয়। স্টাইলটা জেনারেলি আমরা সিএসএস থেকে কোনো কিছু, আর লিঙ্ক যেটা আছে, লিঙ্ক সিএসএস থেকে কোনো কিছু রেফারেন্স করে নিয়ে আসতে চাইলে সেটা আমরা ইউজ করে থাকি তখন। তবে তোমাদের এখানে যেহেতু সিএসএস নাই সেটা লাগবে না। তো এটা হচ্ছে আমাদের হেড সেকশন অ্যাকচুয়ালি, হেডারের মধ্যে যেগুলো থাকে, হেডের মধ্যে যেগুলো থাকে। তো তারপরে আমরা চলে আসি বডি সেকশন। এই বডি সেকশনের বডি ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং বডি ট্যাগ দিয়ে পরবর্তীতে ক্লোজ করতে হয়। আর বডি ট্যাগের ভিতরে যেগুলো থাকে সেটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট অফ দ্য ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজে আমরা কি কি টেক্সট যুক্ত করতে যাচ্ছি, কি কি ইমেজ যুক্ত করতে যাচ্ছি, কোথায় যুক্ত করতে যাচ্ছি, বডি ট্যাগ, বডি সেকশনের এগুলো এখানে থাকে আর কি। তো তারপরে আমাদের এইচটিএমএল ট্যাগ দিয়ে যেহেতু আমরা শুরু করছি, অবশ্যই আমাদের এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। তো তার মধ্যে এই যে হেড সেকশন যেটা বা হেড যেটা, এটা হচ্ছে আমাদের অপশনাল। তো জেনারেলি এই যে সি লেভেলে কিন্তু তোমাকে হেডের কোনো কিছু কাজ করতে বলে না। তোমাকে যদি অনেক সময় টাইটেল লিখতে বলে তাহলে টাইটেল লিখতে পারো, এটাই জাস্ট। তো আমাদের কিন্তু যেগুলো এইচটিএমএল এ ইজেসিতে আছে আমাদের, ঠিক আছে, তো যেগুলো প্রশ্ন এসে থাকে সবগুলো বডি সেকশনের কাজ, ঠিক আছে। অর্থাৎ তুমি এই জন্য তুমি হেড সেকশন যদি নাও তাও হবে, কোনো সমস্যা নেই, যদি না নাও তাও কোনো সমস্যা নেই, এটাই। তো পরবর্তীতে আমরা চলে আসি, আচ্ছা পরবর্তীতে আমরা নেক্সটে চলে আসি। নেক্সট আছে আমাদের হেড সেকশন, ঠিক আছে। তো হেড সেকশনে জেনারেলি হেড সেকশনে ব্যবহৃত সকল ট্যাগ হেডের মধ্যে লিখতে হয়। এই যে হেড ট্যাগটা আছে হেড ট্যাগের ভিতরে লিখতে হবে আর কি, ঠিক আছে। তারপর এটা হচ্ছে অপশনাল, যেটা আমি একটু আগে বারবার করে বলতেছি, এটা অপশনাল। এটা তুমি চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। আর তোমাকে যদি স্পেসিফিক ভাবে বলে যে তুমি হেডে মানে টাইটেল নাও, ইয়ে নাও, তাহলে তোমাকে হেড সেকশন নিতে হবে। তারপর চলে আসি যে হেড সেকশনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্যাগ সমূহ। তো ট্যাগের নাম এখানে আছে, তাদের যে ব্যবহারটা এখানে আছে, ঠিক আছে। তো যেমন আমাদের প্রথমে আসে টাইটেল। টাইটেলটা ইম্পর্টেন্ট আমাদের। এটা যদি হেড সেকশনে কোনো কাজ থাকে তাহলে আমাদের টাইটেলে বলবে আর কি, টাইটেল নিয়েই বলবে, ঠিক আছে। তো টাইটেল জেনারেলি কি, যে ওয়েব পেজের টাইটেল নির্ধারণে এই ট্যাগ ব্যবহৃত এবং টাইটেলের ব্রাউজারে টাইটেল বারে প্রদর্শিত হয়, ঠিক আছে। এটা টাইটেল বারে প্রদর্শিত হয়, আমি পরবর্তীতে এচটিএমএল কোড করে এটা অবশ্যই দেখাবো। তো তারপর আমরা চলে আসি যে স্টাইল। তো একটি ওয়েব পেজের স্টাইলিং বৈশিষ্ট্য নির্ধারণ করতে স্টাইল ট্যাগ ব্যবহৃত হয়। তারপর লিঙ্ক, এইচটিএমএল ডকুমেন্টের সাথে অন্যান্য ফাইলের যেমন সিএসএস, জেএস লিঙ্ক করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। জেএস বলতে জাভাস্ক্রিপ্ট বোঝায় অ্যাকচুয়ালি। আর সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে, যেটা ডিজাইন করার জন্য ইউজ করা হয়। তো তারপরে স্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট বা জাভা স্ক্রিপ্ট নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তারপর আমরা চলে আসি যে মেটা, ওয়েবসাইটের সম্পর্কিত তথ্য, ডেভেলপারের পরিচয়, ওয়েবসাইটের বিষয়বস্তু ইত্যাদি সংযুক্ত করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। অর্থাৎ ডেভেলপার বলতে যে ওয়েব পেজটা ডিজাইন করলো তার তথ্যগুলা, পরিচয়গুলা, এগুলো মেটা সেকশনে থাকে আর কি, ঠিক আছে। মেটা ট্যাগ দিয়ে এগুলা সংযুক্ত করা হয়। তারপর বেস, এখানে মূলত ওয়েব পেজের সকল লিঙ্ক একটি ডিফল্ট লিঙ্কের সাপেক্ষে ব্যবহারের জন্য ব্যবহৃত হয় বেসটা। তো তারপরে আমরা চলে আসি নেক্সটে, বডি সেকশনে যেটা থাকে। তো এই সেকশনটি একটি ওয়েব পেজের মূল অংশ এবং আহ, একটি ওয়েব পেজে বিভিন্ন ধরনের টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, হাইপারলিঙ্ক ইত্যাদি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সকল কোড এই সেকশনে লেখা হয়। এবং বডি সেকশনের সকল ট্যাগ বডি ট্যাগের মধ্যে লিখতে হবে অবশ্যই, ঠিক আছে, বডি ট্যাগের এই মধ্যবর্তী অংশে থাকবে। তারপর হচ্ছে অধিকাংশ ট্যাগ এই ক্ষেত্রে এই অংশে লেখা হয়। অধিকাংশ ট্যাগ মানে যতগুলো ট্যাগ আমরা ইউজ করবো সবগুলাই বলা যায় বডি সেকশনে আমরা লিখবো আর কি, ঠিক আছে। তো এই সেকশনে ব্যবহৃত অনেকগুলো ট্যাগ আছে যদিও, তারপরে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের এইচএসসি ইউজ হবে সব মোটামুটি সবগুলোই আমি এখানে তুলে ধরছি আর কি। তো এগুলো একটু এখানে দেখো, আমরা পরবর্তীতে এর কাজগুলো দেখবো। তো জেনারেলি আমরা H1, H2, H3, H4, H5, H6 অর্থাৎ এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। তো আমরা 6টা হেডিং ট্যাগ ইউজ করে থাকি HTML এ, সেগুলো আমরা দেখবো সবগুলাই, ঠিক আছে। তারপর আমরা পি আছে, পি ট্যাগ, পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বোঝায়। বি আর হচ্ছে ব্রেকার ট্যাগ, লাইন ব্রেকার বলতে পারি আমরা অ্যাকচুয়ালি, লাইন ব্রেক করার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করি। তো তারপরে এইচআর ট্যাগ যেটা হরিজন্টাল রুল বোঝায়, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা যদি আমরা হরিজন্টাল বা অনুভূমিক একটা রেখা দিই তাহলে আমাদেরকে এইচআর ট্যাগ ইউজ করতে হয়। এবং এগুলো হচ্ছে এমটি ট্যাগ, বিআর, এইচআর, এমটি ট্যাগ, ঠিক আছে, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো তারপরে আমরা চলে আসি বি ট্যাগ। বিতে হচ্ছে কোনো একটা টেক্সটকে যদি আমরা বোল্ড করতে চাই, টেক্সট বা কন্টেন্টকে বোল্ড করতে চাই তাহলে আমাদের বি ট্যাগ ইউজ করা হয়। আন্ডারলাইন, ইউ ট্যাগ, ঠিক আছে, যেটা আন্ডারলাইন ট্যাগ বোঝায়। কোনো একটা টেক্সটকে যদি আমরা আন্ডারলাইন করে দেখাতে চাই বা নিচে আন্ডারলাইন দিতে চাই তাহলে ইউ ট্যাগ ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আই ট্যাগ, যেটা হচ্ছে ইটালিক, কোনো একটা লেখাকে ইটালিক করে দেখাতে আই ট্যাগ ব্যবহৃত হয়। ডেল ট্যাগ, কোনো একটা লেখাকে ডিলেট বলতে মাঝখানে একটা দাগ থাকবে, ঠিক আছে, এমন ডিলিট করে দেখাতে ব্যবহৃত হয়।
সুবটেক্সট যেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট বোঝায়। সুপারস্ক্রিপ্ট কোনো একটা লেখাকে কোনো লেখার উপর পাওয়ার করে দেখাতে বা উপরে দেখাতে সুপারস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। তারপর সাবটেক্সট করে দেখাতে ব্যবহৃত হয় এটা। সাবস্ক্রিপ্ট মানে আরকি নিচে আরকি। তো তারপরে আমরা আসি অ্যাঙ্কর ট্যাগ এটা। তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, ঠিক আছে? ইমেজ যুক্ত করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? ওএল অর্ডার লিস্ট, ঠিক আছে? ইউএল তে আনঅর্ডার লিস্ট, এলআই তে লিস্ট আইটেম, ডিএল তে ডেফিনিশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। তারপর হচ্ছে টেবিল ট্যাগ আমরা টেবিল তৈরি করার জন্য ব্যবহার করি। তারপর হচ্ছে টিআর টেবিল রো বোঝায়, টিএস তে টেবিল হেডিং বোঝায়। তারপর হচ্ছে আমাদের টিডি তে টেবিল ডাটা বোঝায়। তারপর ডিডি তে ডাটা ডেফিনিশন ডেসক্রিপশন বোঝায় বা ডাটা ডেসক্রিপশন বোঝায়। তারপর ডিটি টা হচ্ছে আমাদের ডেফিনিশন টার্ম বোঝায়। সেগুলো আমরা পরে জানবো সবকিছু আসলে। তো ক্যাপশন ট্যাগ ক্যাপশন যুক্ত করতে ব্যবহৃত হয়। স্মল কোনো একটা লেখাকে ছোট করে দেখাতে ব্যবহৃত হয়। বিগ কোনো একটা লেখাকে বড় করে দেখাতে ব্যবহৃত হয়। স্ট্রাইক, ঠিক আছে? কোনো একটা লেখাকে স্ট্রাইক করে দেখাতে ব্যবহৃত হয়। সেটা আমরা পরবর্তীতে ব্যবহার দেখব। তারপর প্রি-ট্যাগ কোনো একটা লেখাকে প্রিডিফাইন করে দেখাতে ব্যবহৃত হয়। তো আমরা পরবর্তীতে চলে আসি যে বডি ট্যাগের ব্যবহৃত নিম্নোক্ত অ্যাট্রিবিউট সমূহ ব্যবহার করে ওয়েব পেজকে আকর্ষণীয় করে তোলা যায়। অর্থাৎ বডি ট্যাগের ভিতরেই আমরা এই অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে পারি। তো অ্যাট্রিবিউট কি সেটা আমি বলতেছি। এখনই আমরা জানতে পারবো অ্যাট্রিবিউট কি। ঠিক আছে? তার আগে তোমরা একটু জাস্ট মনে রাখো অ্যাট্রিবিউট মানে বুঝি অ্যাকচুয়ালি কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে দেওয়া আরকি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো এখানে অ্যাট্রিবিউট আমরা বিজি কালার ব্যবহার করতে পারি। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি এবং মান হিসেবে যেটা থাকে কালারের নাম আমরা ওখানে দিতে পারি আরকি। ঠিক আছে? তো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের রং নির্ধারণে ব্যবহৃত হয় এটা এবং ব্যাকগ্রাউন্ড ইউআরএল। তো ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইউআরএল মূলত একটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ছবি নির্ধারণ করতে চাই বা যুক্ত করতে চাই তাহলে এটা ব্যবহৃত হয়। তারপর টেক্সট দিয়ে কালার যদি আমরা কোনো টেক্সটগুলোর একটা নির্দিষ্ট কালার সবগুলা টেক্সট একটা কালারে দেখতে চাচ্ছি এরকম করলে আমাদের টেক্সট কালার দিয়ে রং নির্ধারণ করে দিতে পারি। লিঙ্ক কালার ঠিক আছে ওয়েব পেজে অ্যাক্টিভ লিঙ্কের রং নির্ধারণে যেগুলো লিঙ্ক ব্যবহার করব সেটা নির্ধারণে এগুলো ব্যবহৃত হয় এটা। তারপর ভি লিঙ্ক ঠিক আছে ওয়েব পেজের ভিজিটেড লিঙ্কের রং নির্ধারণে ব্যবহৃত হয়। তারপর লিঙ্ক এটা হচ্ছে কালার। তো অ্যাকচুয়ালি ওয়েব পেজের আনভিজিটেড লিঙ্কের রং নির্ধারণে ব্যবহৃত হয়। মানে যেটা তুমি অলরেডি দেখছো বা যেটা দেখো নাই এরকম নির্ধারণে ব্যবহৃত হয় এগুলা। ঠিক আছে? তো এখন আমরা চলে আসি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আসলে কি অ্যাকচুয়ালি? তো অ্যাট্রিবিউট হচ্ছে কি HTML অ্যাট্রিবিউট হচ্ছে HTML এর এলিমেন্ট সমূহের মূল বৈশিষ্ট্য নির্ধারক। ঠিক আছে? তো একটি ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে এবং ট্যাগের একাধিক অ্যাট্রিবিউট থাকলেও সবগুলো অ্যাট্রিবিউট যে ব্যবহার করতে হবে এমনটা না। অর্থাৎ সবগুলোই অত্যাবশ্যকীয় না। তো তবে কিছু ট্যাগের ক্ষেত্রে বিশেষ কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলা অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেগুলোকে আমরা বলতে পারি অত্যাবশ্যকীয় আরকি। তো যেমন ছবি যুক্ত করার সময় আমাদের IMG ট্যাগ যেটা ইমেজ ট্যাগ বোঝায়, ইমেজের শর্ট ফর্ম হচ্ছে IMG। এই ট্যাগ ব্যবহৃত হয় এবং এইখানে একটা অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের যেটা হচ্ছে SRC। SRC দিয়ে সোর্স বোঝায়। সোর্স মানে ইমেজটা আমরা কোথায় থেকে নিচ্ছি। ঠিক আছে? এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। তারপর আমরা চলে আসি যে হাইপারলিংক। হাইপারলিংক করার ক্ষেত্রে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহৃত এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে href ব্যবহার করা হয়। ঠিক আছে? href মানে বোঝায় হাইপার রেফারেন্স। তো এটা অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে লিখা হয় এবং কি কোড লেখার সময় একটি ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট লিখা যায়। ঠিক আছে? এক বা একাধিক অ্যাট্রিবিউট আমরা একসাথে নিতে পারি আরকি। এটা আমরা পরবর্তীতে আসবো ফন্ট ট্যাগের ক্ষেত্রে সেটা আমরা দেখব। তো তবে একটি ট্যাগে একাধিক অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে স্পেস দিয়ে লিখতে হবে আরকি। এটা মনে রাখবা। তারপর হচ্ছে একটি অ্যাট্রিবিউটের ২ টি অংশ থাকে। একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে? অ্যাট্রিবিউট নেম বলতে আমরা কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে চাচ্ছি সেটা দিব। অ্যাট্রিবিউট ভ্যালু বলতে আমরা তার ভ্যালু কি নিব সেটা দিব। তো অ্যাট্রিবিউট ভ্যালু সবসময় ডবল কোটেশনের মধ্যে লিখতে হয়। এটা অবশ্যই তোমরা মনে রাখবা। এগুলাতে ভুল হয় আরকি। এটা যেন ভুল না করো এটা অবশ্যই মনে রাখবা। ডবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হবে। এবং অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে একটা অবশ্যই সমান চিহ্ন ইউজ করতে হবে। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো পরবর্তীতে আমরা চলে আসি যে আ এইখানে যে অ্যাট্রিবিউটটা সবকিছু একেবারে দেওয়া আছে। এখানে একটু দেখো যে ওপেনিং ট্যাগে আমরা যেটা করি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা নিয়ে থাকি। এখানে এলাইন হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয়েছে। এলাইন বলতে বোঝায় অবস্থান। কোন একটা প্যারাগ্রাফ এখানে যেহেতু পি ট্যাগ ব্যবহার করা হয়েছে তার মানে প্যারাগ্রাফটা কোথায় অবস্থিত হবে? মানে সেটা কি লেফট না রাইট না সেন্টার না এভাবে থাকবে নাকি জাস্টিফাই করে থাকবে? জাস্টিফাইটা আমরা পরবর্তীতে জানতে পারবো। ঠিক আছে? তো সেটা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। যেমন এখানে ভ্যালু হিসেবে ব্যবহার করা হয়েছে লেফট। তো তারপরে হচ্ছে দিস ইজ HTML যেটা আছে অর্থাৎ এই যে টেক্সটটা যে আছে টেক্সটটাকে লেফটে আমরা দেখার জন্য এই অ্যাট্রিবিউটটা ইউজ করব। ঠিক আছে? এটাকে বলা হয় এলিমেন্ট কনটেন্ট। তারপর সম্পূর্ণ অংশ সবগুলোকে বলা হয় এলিমেন্ট। আর এদিকে হচ্ছে এটা ক্লোজিং ট্যাগ। তো অনুরূপে আরেকটা যদি আমরা অ্যাট্রিবিউট দেখি যেটা এটা কিন্তু এই যে এখানে যেটা আছে এটা কিন্তু আ অত্যাবশ্যকীয় না। অর্থাৎ তুমি যদি লেফটে দেখতে চাও তাহলে নিতে পারো, না হলে নাই। সেজন্য এটা অত্যাবশ্যকীয় না। আর যেটা আমরা একটু আগেই জানলাম। তো তারপরে এইখানে যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়েছে এটা কিন্তু অত্যাবশ্যকীয়। কারণ অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হলে তোমাকে অবশ্যই href অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এখন এটা অ্যাট্রিবিউটের নাম। এটা দিয়ে হাইপার রেফারেন্স বোঝায়। তারপর এখানে
অ্যাট্রিবিউটের ভ্যালু এটা ভ্যালু বলতে এখানে একটা ইউআরএল থাকে বা লিঙ্ক থাকে যেটার সাথে আমরা লিঙ্কিং করব, ঠিক আছে? অ্যাট্রিবিউট ভ্যালু এটা। আর এই সম্পূর্ণ অংশটা মিলে একটা ওপেনিং ট্যাগ। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলা অ্যাট্রিবিউট এই যে সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে অ্যাট্রিবিউট সম্পূর্ণ অংশটা নিয়ে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মাধ্যমে আমরা লিঙ্কিং করবো বা কন্টেন্টে ক্লিক করলে আমাদের কন্টাক্ট ডট এইচটিএমএল এ নিয়ে যাবে, এই জন্য কন্টেন্টটা দেওয়া হয়েছে এখানে। তারপর ক্লোজিং ট্যাগটা এখানে ক্লোজ করা হয়েছে। তো আর সবকিছু মিলে আমরা সেগুলাকে বলতেছি এলিমেন্ট। এইগুলা সবগুলা ট্যাগের, ঠিক আছে? এগুলা নিয়ে সবগুলা ট্যাগের জন্য বিস্তারিত ভিডিও এর পরের ক্লাসে আমি দেখাবো আরকি। তো আজকে তাহলে এই পর্যন্তই, ঠিক আছে? তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনো যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো তাহলে। ওকে, থ্যাংক ইউ।